ওয়ালাইকুম সালাম। ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক। সবাই ভালো আছো নিশ্চয়ই, আশা করি। বেশ, আচ্ছা যাক, সবাই ভালো থাকো, বেশি বেশি ভালো থাকো। আজকে শুরু করি আমরা একটু। আচ্ছা ঠিক আছে, সবাই দেখো, ঈদ মুবারক। হ্যাঁ কাব্য, ঈদ মুবারক। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটু আলোচনা করবো। আজকে দেখি বেশি নাও করতে পারি। তো একটা জ্যামিতি নিয়ে আমরা কথা বলতেছিলাম। গত ক্লাসে জ্যামিতি গুলা 3.2 শেষ করেছিলাম। এরপর আর লাগবে না, বুঝছো? তো আমরা আজকে আচ্ছা 3.2 এ তোমরা একটু 81 পৃষ্ঠা দেখো, 81 পৃষ্ঠা, পেজ নাম্বার 81। ঠিক আছে, 81 এর উদাহরণ 16 নাম্বারটা, এটা তোমরা নিজে নিজে করবা, বুঝছো? মার্কার আনি নেই। বলছি 3.2 এর উদাহরণ উদাহরণ না, 16 নাম্বার একটা সৃজনশীল আছে, দেখো। এটা কিন্তু প্রথমটা তো হইলো ক নাম্বার পারবা, খ নাম্বার হইলো 10, পরিকেন্দ্র বর্গকেন্দ্র লম্ব বিন্দু সমরেখা আছে না একটা, 10 নাম্বার, এটা হলো খ। আর গ নাম্বারটা হইলো, এটা হলো 3.1 এর। গ নাম্বারটা হলো 3.1 এর 4 নাম্বারটা, বুঝছো? 3.1 এর 4 নাম্বার। পেজ হলো 81, পেজ নাম্বার 81। ঠিক আছে, এই 81 পেজে 16 নাম্বার সৃজনশীল একটা। এটা ক নাম্বার, তো ওএ এবং এসপি এর মধ্যে সম্পর্ক কি? ওএ এবং এসপি এর সম্পর্ক কি? ওএ আর এসপি সম্পর্ক, ওএ সমান 2sp। আর খ নাম্বার 10 নাম্বার, উপপাদ্য 10, পরিকেন্দ্র বর্গকেন্দ্র লম্ব বিন্দু সমরেখা একটা আছে, দেখবা এটা। আর গ নাম্বারটা হলো 3.1 এর 4 নাম্বার, যেটা বলছিলাম আমি, 3.1 এর 4 নাম্বার। তোমরা করার চেষ্টা করো, পারো কিনা দেখো। আচ্ছা, এবার দেখো আমরা আজকে পড়ায় আসি। এই পৃষ্ঠা নাম্বার দেখো 77 আজকে। আচ্ছা, ওটা 81 পৃষ্ঠা বাদ, এবার ওটা শেষ। এবার দেখো 77 পৃষ্ঠা, পেজ নাম্বার 77 বের করো সবাই। উদাহরণ 1, এখানে একটা সৃজনশীল আছে, দেখো। উদাহরণ 1 এ একটা সৃজনশীল
ত্রিভুজ PQR এ PQR কোণ 90 ডিগ্রি, PQR এ PQR কোণ 90 ডিগ্রি এবং PQ QR এবং PR বাহু তিনটির মধ্যবিন্দু যথাক্রমে DEF। তাহলে তথ্য অনুযায়ী চিত্রটি ভরকেন্দ্র চিহ্নিত করো। ভরকেন্দ্র কাকে বলে এটা জানতে হবে আগে, তারপরে ভরকেন্দ্র চিহ্নিত করবো, তাই না? ভরকেন্দ্র হলো মধ্যমাত্র ছেদবিন্দুকে, ত্রিভুজের মধ্যমাত্র ছিল সবাই, মধ্যমা হলো শীর্ষ থেকে, এটা আমরা পড়ছি এরকম, তাই না? মধ্যমা হলো দেখো এরকম, যে কোনো একটা ত্রিভুজ আঁকো, এটা এখানে সমকোণ বলছে, সমকোণই আঁকতে হবে, ঠিক আছে? তো আমরা যদি মধ্যমা চিহ্নিত করতে চাই তাহলে শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফলকে মধ্যমা বলা হয়। তদ্রূপ এখান থেকে এটার মধ্যবিন্দুর সাথে ওই শীর্ষবিন্দু যোগ করে দাও, আবার পরেরটা এটা দিয়ে যাবে। তিনটা যদি মধ্যমা আঁকা হয় তাহলে আর একটা বিন্দুতে ছেদ করবে, এই মধ্যমার গুলোর ছেদ বিন্দুকে বলা হয় ভরকেন্দ্র। ত্রিভুজটা যেমনই হোক তিনটা মধ্যমা আমরা আঁকতে পারবো। তবে এখানে বলে দিছি কি PQR একটা সমকোণী ত্রিভুজ, তাই না? আর PQR কোণ হলো এক সমকোণ। তো সমকোণী ত্রিভুজের PQR কোণ যদি এক সমকোণ হয় তাহলে এই এক সমকোণ হলে তো সমকোণী ত্রিভুজের তিনটা মধ্যমা আঁকবা। তো মধ্যমাগুলো ছেদ বিন্দুকে ভরকেন্দ্র বলা হয়। ভরকেন্দ্র চিহ্নিত করানো বলছি। তাহলে ক নাম্বার দেখো যে ত্রিভুজ PQR এর PQ QR এবং PR এর মধ্যবিন্দু DF, PE QE এবং DR যোগ করি, PE এবং DE এবং DR মধ্যমাত্র G বিন্দুতে ছেদ করে, আমরা যদি G নাম দেই, G বিন্দুতে ছেদ করে, সুতরাং G ভরকেন্দ্র। ক নাম্বার লেখা আছে এখানে, ঠিক আছে? পারবা না? ক নাম্বার খালি চিত্রটা এঁকে G বিন্দুটা ভরকেন্দ্র এটা বলে দিবা। ঠিক আছে? আচ্ছা, এবার খ নাম্বার দেখো। খ নাম্বার ওই যে প্রশ্নটা হলো প্রমাণ করো PR স্কয়ার সমান, এটা হচ্ছে সহজ জ্যামিতি, PR স্কয়ার সমান P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2R স্কয়ার। ঠিক আছে? খ নাম্বার। তো এটা আমরা প্রমাণ করব এখানে। এই যে এটা প্রমাণটা অবশ্য আমি লিখছি আর কি এখানে তোমাদের তাড়াতাড়ি করার জন্য। দেখো সবাই, আচ্ছা এটা দেখো খ নাম্বার। এবার খ নাম্বার চিত্র ডাকবা, এই যে সমকোণী ত্রিভুজ বলে দিছে না, ত্রিভুজ PQR একটি সমকোণী ত্রিভুজের PQR কোণ এক সমকোণ, PQR কোণ এক সমকোণ, তার মানে এই কোণটা হলো এক সমকোণ, এই যে এটা, ঠিক আছে? PQR কোণ এক সমকোণ। তাহলে আমাদের প্রশ্ন ত্রিভুজ PQR এর PQR কোণ হলো এক সমকোণ। তারপরে তোমাদের প্রমাণ করতে বলছে PR স্কয়ার প্লাস এই P ইকুয়াল টু P স্কয়ার Q স্কয়ার 2R স্কয়ার। আচ্ছা দেখো, আমরা বিশেষ সীমার জন্য এটাই লিখছি, ত্রিভুজ PQR এ PQR কোণ 90 ডিগ্রি, PQR কোণ এটা হলো 90 ডিগ্রি এবং QR হলো তার ত্রিভুজ, এই যে QR এর মধ্য সরি QR এর মধ্যবিন্দু হলো E, QR এর মধ্যবিন্দু কোশ্চেনে দেখবা আছে এটা, ত্রিভুজ PQR এর PQR কোণ 90 ডিগ্রি এবং QR এর মধ্যবিন্দু হলো E। ঠিক আছে? মধ্যবিন্দু হলো E, এরপরে P যোগ করি, তার মানে এটা একটা মধ্যমা। ঠিক আছে? এটা কি? এটা হলো একটা মধ্যমা, P টা হলো মধ্যমা। প্রমাণ করতে হবে যে এই যে এটা প্রশ্ন যেটা আছে এটাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এবার প্রমাণ। এখানে কিন্তু সমকোণী ত্রিভুজ কয়টা আছে? সমকোণী ত্রিভুজ আছে দুইটা, একটা হলো PQE আর একটা PQR, সম্পূর্ণটা একটা আর PQE একটা, তাই না? তাহলে PQE ছোটটা আগে নিলাম, কেউ বড়টা আগে নিলে অসুবিধা নেই। ত্রিভুজ PQE এ এই PQE কোণ 90 ডিগ্রি, তাই না? তাহলে অতিভুজ কোনটা? PE। অতিভুজ হলো এখানে PE, এই যে PQE কোণ 90 ডিগ্রি এবং PE অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি এটা জানো সবাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? দেখো P স্কয়ার, এই যে P স্কয়ার সমান PQ স্কয়ার প্লাস Q স্কয়ার, যে P স্কয়ার হলো PQ স্কয়ার প্লাস Q স্কয়ার, এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে?
আচ্ছা, তারপরে দেখো আবার এবার আরেকটা সমকোণী ত্রিভুজ নেই, সম্পূর্ণ সমকোণী ত্রিভুজটা যদি নেই, আচ্ছা আচ্ছা PQE, সরি PQE তো নিলাম, এবার PQR সম্পূর্ণ ত্রিভুজটার মধ্যে দেখো, তাহলে PQR কোণ হলো 90 ডিগ্রি, আর PR হলো এখানে অতিভুজ। অতিভুজ কোনটা? PR। এই যে PQR কোণ 90 ডিগ্রি এবং PR অতিভুজ। তাহলে যদি PR অতিভুজ হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? PR স্কয়ার, PR স্কয়ার সমান PQ স্কয়ার প্লাস QR স্কয়ার। এই যে PQ স্কয়ার প্লাস QR স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তো PQ স্কয়ার হয়ে গেল। এবার QR, এই দেখো QR কে আমরা কি লিখতে পারি? QR কে কি লেখা যায়? দেখো QE আর হলো RE, QE প্লাস RE দুইটা মিলে QR হয় না? তাহলে যে QR কে আমরা QE প্লাস RE, ঠিক আছে? আচ্ছা, তারপরে তাহলে এটা আবার সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার। এটা হলো QE টা হলো a আর RE টা হলো b। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে PQ স্কয়ার রয়ে গেল। এই যে দেখো a প্লাস b হোল স্কয়ার কে আমি এইভাবে লিখছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। একই কথা, সুবিধার জন্য আর কি এটা আগে লিখছি, এটা পরে লিখলে হইতো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই পাশে লিখলেও কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে? মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যে কথা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab তো একই কথা। অর্থাৎ স্কয়ারগুলোকে এক পাশে রাখার জন্য এটা করছে আর কিছু। তুমি যদি পরে লেখো, পরে না আবার আগে আনলা, তাতে সমস্যা নাই। কি বুঝতে পারছো সবাই? এটা শুধু a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার এটা তো রয়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে? এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab লেখার পরে পরের লাইনটা খেয়াল করো, এটা কি লিখছি? আচ্ছা, তাহলে এবার দেখো PQ স্কয়ার প্লাস, এই যে একটু খেয়াল করো সবাই, এই যে এই দুটো মিলে কি হয়? এই দুটো মিলে PQ স্কয়ার প্লাস QE স্কয়ার। এই যে PQ স্কয়ার প্লাস QE স্কয়ার, এই যে দেখো এক নম্বরে আছে PQ স্কয়ার প্লাস QE স্কয়ার। এই দুটো মিলে হলো P স্কয়ার। এক নাম থেকে আমি লিখতে পারি না? এই যে PQ স্কয়ার প্লাস QE স্কয়ারের জায়গায় আমি লিখলাম কি? P স্কয়ার। আর বাকিগুলো যা আছে তাই দেখো R স্কয়ার প্লাস 2QE ইনটু R। আর এই জায়গাটুকু আমি কোথা থেকে লিখলাম? এক নং থেকে, যে এখানে লিখি এক নং হতে পাশে লিখে দিয়েছি, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার দেখো P স্কয়ার হয়ে গেল কি? R স্কয়ার নাই, R স্কয়ারের জায়গায় দেখো RE আর QE সমান না? হ্যাঁ, RE এবং QE তো সমান, এই জন্য R এর জায়গায় QE লিখছি। আর এখানে দেখো 2 যে QE এর জায়গায় এখানে RE লিখছি, এখানে R এর জায়গায় QE লিখলাম আর এখানে QE এর জায়গায় RE লিখলাম, কারণ QE এবং RE সমান। আমি QE এর জায়গায় RE লিখতে পারি, ইচ্ছা করলে R এর জায়গায় QE লিখতে পারি। তো আমি কিভাবে লিখবো, কোনটা লিখবো? আমি দেখবো প্রমাণে আমার কি আছে। দেখো P এর সাথে QE আছে, তো P এর সাথে তো আমি RE পাইছি, তো QE পাইতে গেলে R এর জায়গায় QE দেওয়া লাগবে, ঠিক আছে? আর এখানে দেখো 2R স্কয়ার লাগবে না? তাহলে এখানে QE এর জায়গায় RE লিখে দিলে, আর এখানে তো একটা RE ছিলই, RE গুণ করলে RE স্কয়ার। বুঝতে পারছো? এখানে কিন্তু ইচ্ছা করলে QE স্কয়ার চাইতে পারতো, QE স্কয়ার চাইলে আমি RE কে QE লিখে দিতাম, তো QE আর QE মিলে QE স্কয়ার হয়ে যেত। বুঝতে পারছো? তো যেটা চাই আমি ওটা করে দেব আর কি, প্রশ্ন যেটা চাই। আচ্ছা, তারপরে দেখো 1 নাম্বার QF লম্ব PR। QF টা মধ্যমান এবার বলেছে QF টা যদি লম্ব হয় আর কি, যদি QF লম্ব PR হয় তাহলে প্রমাণ করে এটা। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পেরেছো? এটা খুব সহজ, দুইবার সমকোণী ত্রিভুজ নিলে হয়ে যায়। একবার PQE সমকোণী ত্রিভুজ দিলাম, আর একবার PQR সমকোণী ত্রিভুজ দিলাম, শেষ। বুঝছো? তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই না?
আচ্ছা তাহলে আমরা কি লিখছো তাহলে সবাই বুঝতে পারছো তাহলে মুছে দিই আজকে তো উপস্থিতি অনেক কম কেন সবাই তো বাসায় আছে ঈদ তো তার সমস্যা নাই যে আমার যাওয়া লাগে এক জায়গায় তাও না বাসা থেকে ঘুম থেকে ওইটা খালি একটু দেখবা এটাও তোমাদের সমস্যা ঠিক আছে আচ্ছা ওকে বুঝে দিলাম আচ্ছা তোমরা এবার গ নাম্বারটা একটু দেখো তো গ নাম্বার কিন্তু পরের পৃষ্ঠায় দেখো লেখা আছে পর আছে তো এখানে উদাহরণে এইভাবে থাকলেও আমরা চিত্রটা এইভাবে আঁকবো না আচ্ছা গ নম্বরে গ নম্বর PQR এ PQR কো 90 ডিগ্রি ঠিক আছে তবে বলেছে QF PR এর উপর লম্ব QF লম্ব PR আর আগেরটা ছিল QF মধ্যমা ছিল বুঝছো আচ্ছা তাহলে এখন তোমরা এটাতে কি করবে এইভাবে ইচ্ছা করলে কি এইভাবে আঁকতে পারো আবার ইচ্ছা করলে দেখো আমি আগে একটু দেখাইনি ইচ্ছা করলে তোমরা কি এইভাবে সমকোণী ত্রিভুজ আঁকতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে PQR এটা মধ্যমা এটা যেখানে লম্ব হয় ওই যে স্কেল দিয়ে তোমরা লম্ব আঁকছো না দাগগুলা দিয়ে আমি যে দেখাইছিলাম আগে লম্ব কিভাবে আঁকতে হয় লম্ব যেখানে হয় সেখানে আঁকবা মধ্যবিন্দু হবে এমন কোনো কথা নেই এই যে এখানে ধরো লম্ব QF ঠিক আছে লম্ব কিন্তু মধ্যবিন্দুতে হবে এমন কোনো কথা নেই লম্ব এমন আছে ওই যে উপরের এই পাশে হইতে পারে ওই নিচের দিকে হইতে পারে কোথায় লম্বটা হয় এটা শুধু একটু খেয়াল করবা ঠিক আছে রাহাত নাই ঘুমায় আচ্ছা তাহলে দেখো এইভাবে আমরা লম্বটা আঁকতে পারি আবার বইয়ের মধ্যে কেউ আঁকলেও কোনো অসুবিধা নেই তো QF লম্ব বলে দিছি তবে এটা হলো তোমরা কি করবা দেখো এটা হলো 3.2 এর 8 এটা করবা ঠিক আছে এটাই আসলে PQR এটা ছিল ত্রিভুজ ABC এর ABCD ছিল আর CD ABCD ছিল আর এখানে PQF দিয়ে PQRS বুঝছো ওই জ্যামিতিটাই তো আশা করি সবাই পারবা 3.2 এর 8 নাম্বার পৃষ্ঠা নাম্বার 80 88 পেজ নাম্বার 80 দেখো তাইলেই পারবা এটা আমরা করছি তাই না খুব সহজ ঈদের পর দিন ক্লাস নেওয়াতে ছাত্র সংখ্যা কম আচ্ছা ঠিক আছে আজকে আমরা অল্প স্বল্প করি একবারে না পড়াচ্ছে কিছু করাও তো ভালো তাই না অল্প অল্প করবা আর এখন তো সারাদিন বাসে একটু করলে সমস্যা কি ঠিক আছে ঘুমাইতে পারবা সারাদিন ইচ্ছা করলে আর এই তো এখন ধরো এমন তো না যে তুমি সারাদিন ঘুরে ফিরে একটু বেড়াইতে গেছো বিভিন্ন জায়গায় ঘুরে একটু টায়ার্ড হয়ে গেছো এই জন্য একটু বেশি ঘুমাইছে এমন তো না বাসায় তো আচ্ছা ঠিক আছে কি বুঝতে পারছো একটু সবাই এটা পারবা না ঠিক আছে এটা কিন্তু 8 নাম্বার দেখো 3.2 এর 8 নাম্বার পেজ নাম্বার হলো 80 পেজ নাম্বার 80 আচ্ছা তাহলে এটা তোমরা আমরা করছি ঠিক আছে এটা করে ফেলবা ইম্পর্টেন্ট কিন্তু আর এটা করবা 3.2 এর 16 নাম্বারটাও করবা 16 নাম্বার এটাও করবা এটা বলে দিছি আমি ক নাম্বারটা তো পারবাই খ নাম্বার হলো উপপাদ্য 10 আর গ নাম্বার হলো 3.1 এর 3.1 এর 4 নাম্বার উপপাদ্যটা মানে এক্সট্রা ঠিক আছে আচ্ছা তাহলে এবার এই চ্যাপ্টার কিন্তু শেষ বুঝছো
এই চ্যাপ্টার যেহেতু শেষ, এখন আমরা অন্য চ্যাপ্টার শুরু করতে হবে। অন্য চ্যাপ্টার আমরা কি শুরু করব দেখি। তো মোটামুটি তোমাদের কিন্তু আচ্ছা, এই কমেন্টস বন্ধ, বুঝছো? এবার পড়ার দিকে দেখো। এখন আমরা শুরু করব এই ঘন জ্যামিতি অনুশীলনী 13। ঠিক আছে, বের করো সবাই পেজ নাম্বার 304 পৃষ্ঠা, সবাই বের করো। অনুশীলনী 13, ঠিক আছে, 304 পৃষ্ঠা, সবাই খেয়াল করো। তো এখানে আমরা আগে কিন্তু 20 পর্যন্ত করা হয়েছিল। আচ্ছা, চ্যাপ্টার 4 বেশি নাই, সম্পাদ্য তো উপাদ্যগুলো বেশি আসে, বুঝছো? ওটা কম ইম্পর্টেন্ট। এরা শুধু কমেন্টস করে, মাইর দেওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা 13তে আমরা একটু আলোচনা করব। একটু দেখো, তোমরা 294-95 পৃষ্ঠা দেখো। 294 পৃষ্ঠা আগে দেখো, পেজ নাম্বার হলো কত? 294। আচ্ছা 294 পৃষ্ঠা মাঝামাঝিতে দেখো, এখানে লেখা আছে প্রিজম। প্রিজমটা দেখো, এটা একটু পড়বা। পরে দেখো, এই যে ঘনবস্তু দুই প্রান্ত সর্বসম ও সমান্তরাল বাহু দ্বারা আবদ্ধ, দুই প্রান্ত সর্বসম এবং সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ এবং অন্যান্য তলগুলো সামান্তরিক, তাকে প্রিজম বলে। ঠিক আছে, প্রিজমের দুই প্রান্তে কি হয়? ভূমি, আর অন্যান্য প্রান্তগুলোকে বলা হয় পার্শ্বতল। সবগুলো পার্শ্বতল আয়তাকার হলে প্রিজমটিকে খাড়া বা সমপ্রিজম এবং অন্যান্য প্রিজমটিকে তির্যক প্রিজম বলা হয়। বাস্তবে খাড়া প্রিজম অধিক ব্যবহৃত হয়, যেমন ধরো বাম পাশের চিত্রটা, এটা হলে আসলে প্রিজম ব্যবহৃত হয় বেশি আর কি। অন্যান্য পঞ্চভুজাকার, ষড়ভুজাকার ইত্যাদি থাকতে পারে। তাহলে প্রিজমটা কি এখানে একটু পড়বা, ঠিক আছে? আর প্রিজমের এই ডান পৃষ্ঠা 294 পৃষ্ঠা দুটো সূত্র আছে, দেখো 294 পৃষ্ঠা ঠিক উপরে, 294 পৃষ্ঠা উপরে দেখো, একের উপরে দুই সূত্র আছে। ক নাম্বার? প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল, আর খ নাম্বার হলো আয়তন। প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন। আর লিখতেছি না আমি আর কি, এখানে লেখা আছে, তোমরা একটু দেখবা। প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? তোমরা ওই যে দুইটা সূত্র আছে, 2 ইনটু ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, অথবা আরেকটা আছে 2 ইনটু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। তো দ্বিতীয়টাই আমাদের কাজে লাগে বেশি আর কি, বুঝছো? দ্বিতীয়টাই কাজে লাগে, 2 ইনটু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। ঠিক আছে, তো এই সূত্র মুখস্থ করে রাখতে হবে, এটা তো আর কোনো বিকল্প নাই মুখস্থ ছাড়া। মানে সূত্র যারা পারবা এরাই ধরো ক্লাস। স্যার কোন বই এতক্ষণ কে জিজ্ঞেস করে? এটা মামুন ফরাজি জিজ্ঞেস করে কোন বই? বাংলা বই বেটা, বাংলা পড়তেছি না আমরা। কারক বিভক্তি
পৃষ্ঠা নাম্বার বলে দিতেছে, এতক্ষণ পরে জিজ্ঞাসা করে কোন বই। এই ঘন জ্যামিতি কোন বইয়ে থাকে? বাংলা বইয়ে নাকি সমাজে? আচ্ছা দেখো, তাহলে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2 ইনটু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। একের মুখস্থ রাখতে হবে। সূত্র যে যত ভালো পারবা সে তত অঙ্ক পারবে, এটা সবসময় আমি বলি। আচ্ছা, তারপরে আয়তন। প্রিজমের আয়তন ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটা আমরা ব্যবহার করব। দেখো, আচ্ছা, এরপর আছে পিরামিড। পিরামিড দেখো, পিরামিড কোনটা আছে? পাশে চিত্রটা আছে। দেখো, বহুভুজের উপর অবস্থিত যে ঘনবস্তুর একটি শীর্ষবিন্দু থাকে। বহুভুজের উপর অবস্থিত, দেখো উপরে একটা হলো শীর্ষবিন্দু লেখা আছে বইয়ের চিত্রের মধ্যে, উপরে শীর্ষবিন্দু আর নিচে হলো ভূমি। ঠিক আছে, লেখা আছে না? আচ্ছা, উপরের, আচ্ছা, তাহলে বহুভুজের উপর অবস্থিত যে ঘনবস্তুর একটা শীর্ষবিন্দু থাকবে এবং যার পার্শ্বতলগুলো প্রত্যেকটি ত্রিভুজাকার। একটা শীর্ষবিন্দু থাকবে আর পার্শ্বতলগুলো ত্রিভুজাকার। এই ধরনের চিত্রকে বলা হয়, তাকে বলা হয় কি? ত্রিভুজাকার প্রিজম। ত্রিভুজাকার, পঞ্চভুজাকার হইতে পারে, ষড়ভুজাকার হইতে পারে। পাশের দুটো চিত্র দেখো, চতুর্ভুজাকার তো এটা, নিচের ভূমিটা হলো চতুর্ভুজ, পার্শ্বতলগুলো হলো ত্রিভুজ। প্রথম চিত্রটা, আচ্ছা, আবির বলতেছে ইংলিশ বই, মারুফ বলতেছে ধর্ম বই না, ইসলাম শিক্ষা বই। আচ্ছা ঠিক আছে, ওইটি পরে, ওইটা লেখা দেখো না। এখন আমরা চিত্রগুলো দেখো। এই এবার 295 সূত্র হলো মাত্র 4টা, বুঝছো? আর কিছু না, জাস্ট বলার জন্য একটু বলতেছি। সূত্রগুলো দেখো, 295 পৃষ্ঠা 295, একবার ঠিক উপরে ক খ বললাম, এটা হলো প্রিজম, আর একবারে ঠিক নিচে এটা হলো পিরামিডের। দেখো, পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। এটা আবার, এটার আবার আরেকটা সূত্র আছে, সর্বসম। কিন্তু পার্শ্বতলগুলোর সর্বসম ত্রিভুজ হলে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা আমরা বেশি ব্যবহার হয় আর কি। ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইনটু ভূমির পরিধি ইনটু হেলান উচ্চতা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আয়তন 1/3 ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তার সূত্রগুলো মুখস্থ করবা আর কি এখানে। আর এই সূত্রগুলো তো তোমরা পারো। এই যে 200, তোমরা শুধু দাগ দিয়ে রাখো বইয়ে। এই যে দেখো, 295 পৃষ্ঠা ঠিক উপরে আর 296 পৃষ্ঠা, 295 পৃষ্ঠা ঠিক উপরে একবারে নিচে আরেকটা সূত্র আছে। উপরে দুইটা আর একবারে নিচে আরেকটা। আর 296 পৃষ্ঠা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল, 296 পৃষ্ঠা উপরে, এটা টিক দিয়ে রাখো। আচ্ছা, উপরে দুইটা সূত্র। এবার দেখো, আমরা চলে যাব 297 পৃষ্ঠা, এখানে আবার তিনটা সূত্র আছে। 297 পৃষ্ঠা, 297 পৃষ্ঠা মাঝামাঝি দেখো ক নাম্বার, এটা হলো বক্রতলের ক্ষেত্রফল। এটা কার বক্রতলের ক্ষেত্রফল? কোণকের বক্রতলের ক্ষেত্রফল। কোণকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল। এখানে লেখো, বক্রতলের ক্ষেত্রফল হাফ ইনটু, এডি পড়া লাগবে না, হাফ ইনটু ভূমির পরিধি ইনটু হেলান উচ্চতা। এটা মুখস্থ করতে হবে না এখানে, শুধু এটা মনে রাখবা। কোণকের বক্রতলের ক্ষেত্রফল, দেখো নিচে লেখা আছে পাই আর এল। এলটা কি? এল হলো হেলান উচ্চতা, এটা পড়ছো মনে জেনারেল ম্যাথে, রুট h স্কয়ার প্লাস r স্কয়ার। এল মানে কি? এল মানে হলো রুট h স্কয়ার প্লাস r স্কয়ার। এল হলো হেলান উচ্চতা, হেলানো তল, হেলানো উচ্চতা, হেলানো কথাটা থাকলি এল বুঝবা। ঠিক আছে? আচ্ছা, হেলানো তল, হেলানো উচ্চতা। আচ্ছা, তাহলে এল হলো রুট h স্কয়ার প্লাস r স্কয়ার। এল যদি বের করা লাগে, তাহলে এখানে কোণকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। আর তো আমরা জানি ব্যাসার্ধ। এরপরে সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইনটু আর প্লাস এল, পাইছো? আয়তন 1/3 পাই আর স্কয়ার h। এই তিনটা সূত্র আছে, একদম মস্ত। তিনটা সূত্র মুখস্থ করে রাখবা। ঠিক আছে? আচ্ছা, কম করা আজকে কম করাবো। ঠিক আছে? ঠিক আছে, জ্যামিতি একটা করছো, আর একটু পরে দুই একটা অঙ্ক করে ছুটি দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু। পাইছো সূত্রগুলো সবাই? বই টিক দিয়ে রাখো। তিনটা একটা সূত্র আমি আর লিখি না আর কি।
তাহলে 295, 96 আর 97 পৃষ্ঠায় সূত্রগুলো আছে। 295 পৃষ্ঠা, 96 পৃষ্ঠা আর 97 পৃষ্ঠা, 200। আচ্ছা, তাহলে আমরা অঙ্কে যাই। দেখো শুরু করি আগে। হ্যাঁ, পৃষ্ঠা, এবার অঙ্ক দেখো। আচ্ছা, অঙ্কের মধ্যে এখানে যারা তোমরা ওই যে 20 পর্যন্ত তো আমরা আগে করেছি, 20 পর্যন্ত যে সূত্রগুলো কাজে লাগছে ওইগুলা কিন্তু আমি আর বলি নাই। যেমন ধরো আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন, পয়েন্টের সূত্র, তাই না? ওইগুলো আর আমি বলি নাই। ওইগুলো তো 20 পর্যন্ত করতে আমাদের ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কোনো মনে হয়েছিল। আচ্ছা, এবার তাহলে 21 থেকে আমরা করবো আর কি ইনশাআল্লাহ। 21 নম্বর অঙ্কটা দেখো একটু। একটি ঢাকনাযুক্ত কাঠের বাক্সের বাইরের মাপ, বাইরের মাপ আর ভিতরের মাপ তোমরা বুঝো তো সবাই। বাইরের মাপ হলো ঢাকনার কাঠের বাক্স, কাঠের পুরুত্বটা সহ, আর ভিতরের মাপ হলো পুরুত্বটা বাদ দিয়া। যেমন ধরো তোমাদের আমি একটু দেখাই। ধরো একটা কাঠের বাক্স, বাক্স তো পুরোপুরি 3 ডাইমেনশন, এখানে আকারটা জটিল। ওই তোমরা এই অঙ্ক করছো না পুকুরের বা বাগানের, পুকুরের পার সহ পুকুরের দৈর্ঘ্য, পার বাদে পুকুরের দৈর্ঘ্য, ওইরকম আর কি, এটা বুঝছো? পার সহ পুকুরের দৈর্ঘ্য হলে কি, আর পাশ বাদে পুকুরের দৈর্ঘ্য হলে কি তোমরা জানো? এটা ধরো কাঠের বাক্স হলে কাঠের একটা পুরুত্ব থাকে না, কাঠটা তো কাঠ, এটা মনে করো কাঠ, ঠিক আছে? কাঠের তো একটা পুরুত্ব থাকে। মানে বাইরের মাপ মানে কি, বাহির থেকে ওই বাহির পর্যন্ত, এই যে দেখো এই বাহির থেকে এই পর্যন্ত। আর ভিতরের মাপ হলে দেখো এই পর্যন্ত, ঠিক আছে? বাইরের মাপ আর ভিতরের মাপ, ঠিক আছে? বাইরের মাপ হলো কাঠ সহ, আর ভিতরের মাপ হলো কি, কাঠ, দুই দিকের কাঠগুলো বাদ। ওই যে পার সহ পুকুরের দৈর্ঘ্য, পার বাদে পুকুরের দৈর্ঘ্য, এরকম করছে না ওরকম। আবার যদি এরকম দালানও বলা হয়, দালানের বাইরের মাপ, বাইরের মাপ বলতে ওই যে দালানটার দেয়ালটার পুরুত্ব সহ, আর ভিতরে হলে দেয়ালটা বাদ দিয়ে, এরকমই আর কি, একই রকমই। তোমরা ছোট সময় যেগুলা করছো ওইগুলাই। আচ্ছা, তাহলে একটি কাঠের বাক্সের, একটি ঢাকনাযুক্ত কাঠের বাক্স মানে একটি ঢাকনা, ভিতর দিয়ে ধরো একটা রুম, রুমটা একটা ঢাকনা থাকে না, উপরে ছাদ, চতুর্দিকে দেয়াল, এরকম আর কি। তো একটা রুমের মতোই যদি উপরে ছাদ থাকে, নিচে ফ্লোর থাকে, ডানে বামে ছাদ দেয়াল থাকে, তো বাক্সটাও ভিতরটা এরকম ঢাকনা সহ, মানে উপর দিয়েও ঢাকনা আছে। ঢাকনা সহ একটি কাঠের বাক্সের বাইরের দৈর্ঘ্য ও প্রস্থ 1.6 মিটার, 1.2 মিটার, ঠিক আছে? অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য হলো মনে করো এটা এই থেকে এই পর্যন্ত, মানে ঢাকনা বাইরের মাপ, বাইরে থেকে এই বাইরে পর্যন্ত। আর প্রস্থ হলো এই বাইরে থেকে এই বাইরে পর্যন্ত। বুঝতে পারছো সবাই? দৈর্ঘ্য আর প্রস্থ। উচ্চতা হলো 0.2, উচ্চতা মানে এই ফ্লোরটা। ধরো এই ফ্লোরের উচ্চতা এখান থেকে ছাদ পর্যন্ত, তবে ফ্লোরটা পুরুত্বটা ছাদের পুরুত্ব সহ, মানে এই মাপগুলো দেওয়া আছে বাইরের মাপ। বুঝতে পারছো? আর বলে দিছে এখান থেকে কি কি দেওয়া আছে, আর এরপরে দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে। এবার এবং এর কাঠ হলো 3 সেন্টিমিটার পুরু। এই যে কাঠটা দেওয়া আছে, বাক্সটা যে বানানো হয়েছে কাঠ দিয়ে, কাঠের পুরুত্ব হলো 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার মোটা আর কি কাঠটা, 3 সেন্টিমিটার পুরু। আচ্ছা, বাক্সটির ভিতরের তলের ক্ষেত্রফল কত? ভিতরের তলের ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে? বাইরের তলের ক্ষেত্রফল কিন্তু আমি বের করতে পারি। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হলে বল আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? কারণ তোমরা মনে আছে 2 * AB + BC + CA। সবসময় মনে রাখবা ABC মানে হলো A হলো দৈর্ঘ্য, B হলো প্রস্থ, C হলো উচ্চতা। এটা হলো বলা লাগবে না, এটা হলো প্রচলিত নিয়ম। তোমরা ফিজিক্সে পড়ো না, যেমন আদি বেগ U, শেষ বেগ V, তাই না? এরকম আর কি। আচ্ছা, তাহলে এখানেও যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মানে হলো ABC, তাহলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বললে 2 * AB + BC + CA। তো এখানেও বাইরের মাপ যেহেতু দেওয়া আছে, এবং তুমি যদি বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল বলো, তাহলে কিন্তু ওই বাইরের 2 * AB + BC + CA বলে দিলেই হইতো। কিন্তু এখানে চাইছে ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে ভিতরের দৈর্ঘ্য বের করলেন, ভিতরের দৈর্ঘ্য, ভিতরের প্রস্থ আর ভিতরের উচ্চতা। বুঝতে পারছো? বের করে ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। এরপরে বলেছে প্রতি বর্গ মিটার
14.44 টাকা হিসাবে বাক্সের ভিতর রং করতে কত টাকা লাগবে? আচ্ছা দেখো এবার আচ্ছা তাহলে যেহেতু এখানে ভিতরে সব কিছু বের করতে বলছে, তার মানে কি আমরা এখানে ভিতরের দৈর্ঘ্য, ভিতরের প্রস্থ, ভিতরের উচ্চতা এগুলো আমরা বের করব, বুঝতে পারছো? তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবা, এই যে দেখো বাইরের দৈর্ঘ্য 1.6 মিটার, প্রস্থ 1.2 মিটার, উচ্চতা হলো 0.8 মিটার, কিন্তু আর আরেকটা কাঠের পুরুত্বতে আছে 3 সেন্টিমিটার। তাহলে পুরুত্বটা শুধু সেন্টিমিটার, বাকি সবগুলা কিন্তু মিটার। আমাকে কি করতে হবে? সবগুলাকে সেন্টিমিটার নিতে হবে অথবা সবগুলাকে মিটার নিতে হবে। কারণ মিটার নিলে সুবিধা, কারণ রং করার টাকার কথাটাও মিটারই দেওয়া আছে, লেখা আছে প্রতি বর্গ মিটার 14.44 টাকা মানে, তাহলে বর্গ মিটারে বের করলে আমাদের সুবিধা হবে আর কি। ঠিক আছে? তাহলে এখানে কি করতে হবে? কাঠের পুরুত্বটাকে তোমরা মিটারে নিয়ে নিবা, আর বাকিগুলো তো মিটারে আছে। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা শুরু করে দেই। 21 দেওয়া আছে বাক্সের বাইরের দৈর্ঘ্য 1.6 মিটার দৈর্ঘ্য, তারপরে প্রস্থ আছে কত? 1.2 মিটার, তারপর উচ্চতা 0.8 মিটার। ঠিক আছে? এগুলো দেওয়া আছে। তাহলে কত কত? ঠিক আছে, 1.6, 1.2, 0.8 এবং কাঠের পুরুত্ব, পুরুত্ব 3 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে নেব। কিভাবে? 100 সেন্টিমিটার 1 মিটার, এটা মিটার। তাহলে কত হলো? 0.03 মিটার। দেখছো? তাহলে এটাও হয়ে গেল মিটার। আচ্ছা তাহলে দৈর্ঘ্য কাঠের আচ্ছা তাহলে এবার দেখো কাঠের দৈর্ঘ্য এবার লিখবো আমরা। সুতরাং বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করো। অতএব সুতরাং ভিতরের দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্যকে আমরা এ ধরে নিই। তাহলে 1.6 মাইনাস কত হবে বলো? ওই যে যেমন পার বাদে পুকুরের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করি, বুঝছো? পার বাদে পুকুরের প্রস্থ এভাবে বের করি না আমরা। আচ্ছা একটু ভোলা হয়ে যায়, পরে স্থির হইলে লিখবা আর কি তোমরা। আচ্ছা পার বাদে পুকুরের দৈর্ঘ্য, পার বাদে পুকুরের প্রস্থ এরকম যে বের করি, তাহলে এটা কি হয় দেখো? 1.6 মাইনাস 0.03 গুণ 2। কি বুঝতে পারছো? দুই দিক দিয়ে বাদ হয় না? তাহলে 1.6 মাইনাস 0.06 মিটার। তাহলে এটা মাইনাস করে দাও। আচ্ছা এটা বিয়োগ করো তোমরা ক্যালকুলেটর দিয়া, আমি করতেছি। 1.6 মাইনাস দুই দিকটা পারে, দুই দিকটা কিন্তু বাদ হয়, মনে আছে তো সবার? তাহলে 1.6 মাইনাস 0.06, ঠিক আছে? এটা হলো 1.54। কে তুমি কি লিখছো? সানা পারবে কে জানে এটা? 1.6 মাইনাস 0.03 গুণ 2 হবে না? কারণ হলো পার দুই দিক দিয়ে না, যেমন আমি দেখাইছি একটু আগে তোমাদের। যেমন ধরো এই যে দৈর্ঘ্য যদি এমন হয়, ভিতরে দৈর্ঘ্য এটা তো কাঠ,
কাঠের পুরুত্ব না একটু আগে দেখাইলাম, ভিতরের দৈর্ঘ্য তো এটা হবে, এটা হলো ভিতরের দৈর্ঘ্য, ঠিক আছে? এটা হলো ভিতরের দৈর্ঘ্য। এটা যদি ভিতরের দৈর্ঘ্য হয় তাহলে এই দিকটা বাদ গেল কাঠের পুরুত্ব, এই দিকটা কাঠের পুরুত্ব বাদ যাবে না, দুই দিকটা বাদ যাবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে 1.54 এত মিটার। এরপরে ভিতরের প্রস্থ বের করো, ভিতরের উচ্চতা বের করো, ঠিক আছে? ভিতরের দৈর্ঘ্য তারপরে প্রস্থ, ভিতরের প্রস্থ, প্রস্থকে আমরা বি ধরবো। প্রস্থ হলো 1.2 মাইনাস 0.03 গুণ 2, ঠিক আছে? মিটার। 1.2 মাইনাস 0.06 মিটার। এটা বিয়োগ করো, কত হয়? 1.2 মাইনাস 6, ঠিক আছে? 1.14। তাহলে 1.14 মিটার। তারপর উচ্চতা, ভিতরের উচ্চতা, ভিতরের উচ্চতা c equal to 0.8 minus 0.03 গুণ 2 মিটার। আচ্ছা 0.8 মাইনাস 0.06 মিটার। আচ্ছা এটা বিয়োগ করো, minus 0.06 0.74 তাহলে দেখো ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা পেয়ে গেছি আমরা। তো ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে দেখো সুতরাং ভিতরের তলের ক্ষেত্রফল আর ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল একই, ঠিক আছে? ভিতরের তলের ক্ষেত্রফল অথবা ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? সুতরাং ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল 2 * AB + BC + C লেখো। সুতরাং ভিতরের তলের ক্ষেত্রফল বা ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল যেটাই লেখো, অসুবিধা নেই। তাহলে আমরা কত পাইছি এটা মনে রাখতে হবে, দৈর্ঘ্য হলো 1.54, ঠিক আছে? এটা লিখি। সুতরাং ভিতরের তলের ক্ষেত্রফল, সুতরাং ভিতরের তলের ক্ষেত্রফল equal to 2 * AB plus BC plus CA বর্গ মিটার লেখা, অসুবিধা নেই, ঠিক আছে? এবার তুই মান বসাই দাও, ঠিক আছে? ABC মান আমাদের জানা আছে, 2 * এর মান কত 1.54, A * B, B হলো 1.14, AB plus BC 1.14, C হলো 0.74, AB plus BC plus CA 0.74 into 1.54 এত বর্গ মিটার, ঠিক আছে? এই যে AB মানগুলো শুধু বসাই দাও নিজে নিজে, AB plus BC plus CA। আচ্ছা তো এখন গুণ করে তোমরা রেজাল্ট বের করে ফেলো, নিজে নিজে তো পারবা এটা, তাই না? প্রত্যেকটা গুণ করো। আচ্ছা 1.54 গুণ 1.14, ঠিক আছে? ইকুয়াল টু 2 * 1.7
556 প্লাস দ্বিতীয়টা লেখো 1.14 গুণ 0.74 আচ্ছা 8436 0.8436 প্লাস লাস্টেরটা দেখো 0.74 গুণ 1.54 1.1396 1.1396 এত বর্গমিটার। ঠিক আছে, এখন গুণ যোগ করো সবগুলা। Point 8436 বর্গ এখন বর্গ কিসের আবার? আচ্ছা ঠিক আছে যাও। কি লিখছে 20 প্লাস BC প্লাস CA স্যার ডাইরেক্ট করলে হবে, কর অসুবিধা কি? কি লিখছে বর্গ সরি বর্গ মিটার। হ্যাঁ বর্গ মিটার তো লিখছি, এই যে বর্গ মিটার লিখছি না, বর্গ মিটার ক্ষেত্রফল। ঠিক আছে, কি লিখছে এটা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো 1.1396 8436 plus 1.7556 এগুলো যোগ করে দিলে হলো 3.7388। বর্গমিটার। আরে ফার্স্ট লাইনের কথা শোনো, এই যে এটার কথা বলছো, বর্গ মিটার লেখলে হবে, বর্গ একক লেখলে হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্রথম লাইনে বর্গ মিটার লেখলে হবে, বর্গ একক লেখলেও চলবে। আচ্ছা গুণ 2 7 পয়েন্ট গুণ করে দাও, গুণ করলে 7.4776 বর্গমিটার। ঠিক আছে, এই তো আচ্ছা তাহলে 7 পয়েন্ট কত হলো 4776 বর্গমিটার। এখন 2 ঘর 3 ঘর নিলে হবে। আচ্ছা এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রে এরপরে বলছে প্রতি বর্গ মিটারে 14.44 টাকা হিসাবে বাক্সের ভিতরে রং করতে কত টাকা লাগবে? আচ্ছা তাহলে প্রতি বর্গ মিটারে প্রতি বর্গ মিটারে 14.44 টাকা হিসাবে বাক্সের ভিতর রং করতে লাগবে।
রং করতে লাগবে কত দেখো, এই যে 7.4776 গুণ 14.44 এত টাকা। ঠিক আছে, গুণ করে দাও। আচ্ছা তাহলে 14.44 আচ্ছা 107.98 107.98 এত টাকা। টাকার ক্ষেত্রে 2 গুণ নিবা, বুঝছো? দুটি আনসার, এটা এখানে আনসার দিতে পারো, এখানে আনসার। ঠিক আছে, আচ্ছা ঠিক তো। ঠিক আছে, আচ্ছা তাহলে 108ও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তোমরা 2 গুণ নিতে পারো, অসুবিধা নেই। 7.48 দিবা 2 গুণ নিলে, এটা বাদ দিলে এটা 8 বানাই দিবা, এটা জানো সবাই এগুলো। আচ্ছা তারপর দেখো 22 নাম্বার, বুঝতে দেবো, এটা সহজ অঙ্ক তাই না? আচ্ছা 22 দেখো, 120 মিটার দীর্ঘ এবং 90 মিটার প্রস্থবিষ্ট বহির্মাপ, এটাও দেওয়া আছে বাইরের মাপ, বুঝছো? 120 মিটার দৈর্ঘ্য আর 90 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার বাগান, বাগানের চতুর্দিকে 2 মিটার উঁচু এবং 25 সেন্টিমিটার, ওটা কিন্তু সেন্টিমিটার পুরো প্রাচীর নির্মাণ করতে ইটের মাপ দেওয়া আছে, ওই মাপ বিশিষ্ট 25 সেন্টিমিটার দৈর্ঘ্য, 12.5 সেন্টিমিটার প্রস্থ, 8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলো ইট লাগবে? ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখো, বাগান, ওই যে আমরা পড়ছি পুকুর বাগান এরকম পড়ছো না? এটা ধরো দেয়া, ঠিক আছে না? এটা হলো বাগানের দেয়া, এটা হলো দেয়াল বাগান, আর এটা মাঝখানে হলো, এটা হলো বাগানটা, চতুর্দিকে দেয়াল, দেয়াল নির্মাণ করা হয়েছে। দেয়ালটা বাগানটা দৈর্ঘ্য কিন্তু এখান থেকে বাইরের মাপ, বাইরের মাপ তো বুঝো, একটু আগে দেখাইছি। বাইরের মাপ হলে এই বাহির থেকে ওই বাহির পর্যন্ত দৈর্ঘ্য, প্রস্থ দেখো এই বাহির থেকে এই বাহির পর্যন্ত হলো প্রস্থ, বাইরের মাপটা। ভিতরের মাপ হলে কিন্তু এই ভিতর থেকে এই ভিতরের মাপ হলে এটা হইতো, এখনই মাত্র আমরা দেখাইলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ভিতরের মাপ আর বাইরের মাপ, তাহলে এখানে বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আর বাগানটার চারদিকে একটা দেয়াল আছে, দেয়ালটা বলে দিচ্ছে বাগানের 2 মিটার উঁচু, দেয়ালটার উচ্চতা কতটুকু? 2 মিটার। আর দেয়ালটাতে ইট দিয়ে বানানো হয়েছে, এটার পুরুত্ব, দেয়ালটার প্রস্থ 25 সেন্টিমিটার পুরু দেয়াল, বুঝতে পারছো? দেয়ালটার পুরু কত? 25 সেন্টিমিটার। এই যে ধরো একটা দেয়াল, এই যে দেয়ালটা, দেয়ালটার পুরুত্ব আছে না একটা ইটের, 25 সেন্টিমিটার পুরুত্ব দেওয়া আছে দেয়ালটা, আর দেয়ালটার উচ্চতা দেওয়া আছে হলো 2 মিটার। আচ্ছা তাহলে ওই দেয়ালটা নির্মাণ করতে কয়টা ইট লাগবে? তো এটা বের করার জন্য একটা সহজ নিয়ম হলো দেয়ালের আয়তন বের করবা আর ইটের আয়তন বের করো। দেয়ালের আয়তন মানে এই চতুর্দিকে দেয়ালের আয়তন কত আর একটা ইটের আয়তন কত। দেয়ালের আয়তনকে ইটের আয়তন দ্বারা ভাগ করে দিলে তুমি ইটের সংখ্যা পেয়ে যাবে। দেয়ালের আয়তনকে ইটের আয়তন দ্বারা ভাগ করলে তুমি দেয়ালের ইটের সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা দেখো আমরা শুরু করি। আচ্ছা তাহলে এবার দেখো এই দেয়ালটা দৈর্ঘ্য বরাবর, এই দৈর্ঘ্য বরাবর দুই দিকে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য, দুই দিকে দৈর্ঘ্য বরাবর দেয়ালটার আয়তন কত, এই প্রস্থটার এই দিকে আর এই দিকে এটার আয়তন কত বের করে যোগ করে দিলেই চার দেয়ালের আয়তন তুমি পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা এবার দৈর্ঘ্য বরাবর দেয়াল কয়টা? দুইটা। দৈর্ঘ্য বরাবর কিন্তু দুইটা দেয়াল, এই যে এই পাশে একটা আবার এই পাশে একটা। আবার প্রস্থ বরাবর দেয়ালটাও কিন্তু দুইটা, এই পাশে একটা আবার এই পাশে একটা। ঠিক আছে? তাহলে আমাদের এই দেয়ালের আয়তন এই দেয়ালের আয়তন বের করতে হবে। কারণ এটার আয়তন বের করলে হয়, কারণ এই দেয়ালের আয়তন আর এই দেয়ালের আয়তন তো সমান। তো এটা বের করে দুই দ্বারা গুণ করে দিলে দুইটা হয়ে যাবে। তো প্রস্থ বরাবর দেয়ালের আয়তন, এই আয়তন বের করলে হয়ে যাবে। এটা বের করে দুই দ্বারা গুণ করলে এই দুইটার আয়তন পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা তাহলে এবার দেখো এই আমরা এখানে দেয়ালটার আয়তন বের করব। দেয়া আছে দেয়ালের দৈর্ঘ্য, দেওয়া আছে 22। প্রাচীর, প্রাচীর বলছে আমরা প্রাচীর লিখি, অসুবিধা নেই। দেওয়া আছে প্রাচীরের বাইরের দৈর্ঘ্য, কিন্তু বাইরের না, বাইরের দৈর্ঘ্য বাইরের দৈর্ঘ্য 120 মিটার না, 120 মিটার। বাইরের প্রস্থ 90 মিটার। ঠিক আছে? অতএব দৈর্ঘ্য বরাবর দুইটা প্রাচীর, দৈর্ঘ্য বরাবর দুই প্রাচীর আয়তন বের করব আমি। সুতরাং দৈর্ঘ্য বরাবর দুই প্রাচীরের আয়তন আচ্ছা যে কোনো জিনিসের আয়তন বের করা কি? আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সবসময় মনে রাখবা তিনটা জিনিস লাগবে। তো আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য বরাবর কিন্তু আমি বের করতেছি এই লম্বাটা এটা। ঠিক আছে? এই প্রাচীরটার আয়তন কি হবে? এটার আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে তার প্রস্থ নাই, দৈর্ঘ্য গুণ পুরুত্ব ইনটু উচ্চতা। এই দেয়ালটার উচ্চতা, একটা দেয়ালের উচ্চতা থাকে না, দৈর্ঘ্য গুণ পুরুত্ব গুণ উচ্চতা। তাহলে আমরা একবারে লিখে দিলে পারি। দেখো দৈর্ঘ্য কত? 120 মিটার। 120 গুণ পুরুত্ব কত? ও এখানে একটা বিষয় একটু রাখো, একটু কাজ করতে হবে। দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, ওটা তো সেন্টিমিটার দেওয়া আছে, তার আগে তো আমাদের মিটার আনতে হবে। এই জায়গায় একটু লিখে নিতে হবে মাঝখানে। আচ্ছা আমি এটা মুছে লিখে দিই, তোমাদের মোছা লাগবে না, তোমরা এখানে লিখে দাও, এটা ছোট করে লিখে দিলে হবে। আচ্ছা প্রাচীরের দৈর্ঘ্য, বাইরের দৈর্ঘ্য প্রস্থ এবং প্রাচীরের পুরুত্ব। এবার লেখো প্রাচীরের পুরুত্ব, পুরুত্বটা তো সেন্টিমিটার আছে, এটাকে মিটার নিতে হবে। পুরুত্ব দেয়া আছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। বুঝছো? এটাকে মিটারে নিয়ে নিতে হবে। 25 ডিভাইড বাই 100 মিটার সমান 0.25 মিটার। ঠিক আছে? এবার ওই লেখাটা লিখতে হবে। অতএব দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে? আবার যখন ইটের আয়তন বের করব তখন ওই জায়গায় আমি সেন্টিমিটারগুলোকে মিটার দিয়ে নেব। ঠিক আছে? এবার দৈর্ঘ্য বরাবর দুই প্রাচীরের আয়তন, আয়তন সমান কি হবে? দৈর্ঘ্য গুণ পুরুত্ব ইনটু উচ্চতা। উচ্চতা দেওয়া আছে 2 মিটার, ঘন মিটার। ঠিক আছে? 2 মিটার উঁচু,
এটা লিখে নিলে আরো ভালো হইতো যে প্রাচীরের উচ্চতা, ঠিক আছে, দেওয়া আছে প্রাচীরের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব এবং উচ্চতা, এই জায়গায় লিখে দিই, এবং উচ্চতা। মিটার, এটা এখানে লিখবা, ঠিক আছে। না লিখলেও সমস্যা নেই, কাটা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রাচীরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, পুরুত্ব এগুলা কি কি দেওয়া আছে আমি লিখলাম। এবার এই প্রাচীরটার আয়তন বের করতেছি। দেখো দেখুন শেষ হয়ে একটু বাকি আছে, আর ঘনমিটারটা পরে লিখি। আচ্ছা, একটু খেয়াল করো সবাই, পরে লিখো, একটু আগে খেয়াল করো। এই যে দেখো, এই প্রাচীরটার দৈর্ঘ্য 120, পুরুত্ব 0.25, আর প্রাচীরের উচ্চতা বলে দিচ্ছে 2 মিটার, 2 মিটার লেখো। তাহলে এই প্রাচীরটার আয়তন বের হলো, দৈর্ঘ্য, পুরুত্ব, উচ্চতা। এই প্রাচীরটার আয়তন কত হবে? আবার এটা সমানিত, তাহলে আমি একবার লিখে দিলাম 2 প্রাচীরের আয়তন। তো এটা রেখে ইচ্ছা করলে 2 দ্বারা গুণ করে একবার লিখে দিতে পারো, গুণ 2, এত ঘনমিটার। আচ্ছা, 2 প্রাচীরের আয়তন 2 দ্বারা গুণ করছি। এখানে একটা বিষয় খেয়াল করো সবাই, আমি যে 2টা বাইরে লিখছি এটা বোঝানোর জন্য, যা প্রাচীরের আয়তন এটা 2 দ্বারা গুণ করার কারণে 2 প্রাচীরের আয়তন হয়ে গেল। তবে এই ব্র্যাকেটটা এখানে না যে টোটালটি 2 ভিতরে দিলেও কোনো অসুবিধা নাই, 2 যে বাইরে গুণ করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, 2 ভিতরে দিলেও হবে, একবারে দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তা আমি বোঝানোর জন্য দিচ্ছি যে জাস্ট এই পর্যন্ত হলো প্রাচীরের আয়তন, আর 2 দ্বারা গুণ করতে 2টা প্রাচীরের আয়তন, ঠিক আছে। তো কিন্তু তোমরা একসাথে গুণ করে দিলেও কোনো সমস্যা নেই, ব্র্যাকেট দিয়ে আলাদা করতে হবে পরের 2 কে, এমন কোনো কথা নেই, দিলেও সমস্যা নেই। তাহলে এখানে এটা আমরা বের করে ফেলি, কত হয় দেখো, 120 গুণ 0.25 গুণ 4, 120, এটা কত হলো? 120 ঘনমিটার। এটা হলো দৈর্ঘ্য বরাবর 2টা প্রাচীর আয়তন। এবার এখানে একটু বোঝার বিষয় আছে, একটু ভালো করে খেয়াল করবে। এবার প্রস্থ বরাবর 2 প্রাচীরের আয়তন, এখন দৈর্ঘ্য বরাবর 2 প্রাচীরের আয়তন। এবার এইদিকে খেয়াল করো, দৈর্ঘ্য বরাবর মানে কি দেখো, খেয়াল করো সবাই, এই থেকে এই পর্যন্ত কিন্তু পুরাটা, এই যে এই থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এখন তুমি যদি প্রস্থ বরাবর এই থেকে এই পর্যন্ত নাও, এই যে আমি এর চিহ্ন দিচ্ছি, এই পর্যন্ত নাও, তাহলে দেখো আমি তো দেওয়াটা আয়তন এই পুরাটা নিয়ে নিছি, এই এতটুকু বের করছি না, সবাই খেয়াল করবা, এতটুকু তো বের করছি, আবার এই দিকেরটাও বের করছি আমি, এই যে এটা, এই দেয়ালটার আয়তনও বের করছি এই পর্যন্ত, দেখছো। এখন যদি তুমি দৈর্ঘ্য বরাবর তুমি এখান থেকে এই পর্যন্ত আয়তন বের করো, তাহলে এই কোণার জায়গাগুলো দেখো, এই কোণার জায়গাটুকু আমি নিয়ে নিছি না, এই দৈর্ঘ্যের সাথে এই কোণার জায়গাটুকু নিয়ে নিছি, ঠিক আছে। তাহলে যদি আমি পুরাটা বের করি, কোণার জায়গাটা 2 বার চলে আসে না, বুঝতে পারছো? এটা নেওয়া যাবে না। এখন বের করতে হবে দৈর্ঘ্য বরাবর এই পর্যন্ত, প্রস্থ বরাবর বের করতে হবে এই পর্যন্ত, এই যে, আর ওই পর্যন্ত বের করা যাবে না, এই পর্যন্ত থেকে এই পর্যন্ত নেওয়া যাবে না। তাহলে এই থেকে এই পর্যন্ত যদি নেই, তাহলে কোণার জায়গাগুলো 2 বার চলে আসবে, দৈর্ঘ্যের সাথেও আসছে, আবার প্রস্থের সাথেও চলে আসতেছে, 2 বার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো সবাই? কারণ এই কোণার জায়গাগুলো কিন্তু দৈর্ঘ্যের সাথে আমি এই থেকে এই পর্যন্ত পুরাটা নিয়ে নিছি, আবার এই দৈর্ঘ্য যখন বের করি এটার সাথে এই পুরাটা নিয়ে নিছি। তখন তুমি যদি প্রস্থের সাথে পুরাটা বের করো, তাহলে এই কোণার জায়গাগুলো 2 বার আসবে। এই জন্য আমি প্রস্থের সাথে যখন বের করবো তখন এই থেকে এই পর্যন্ত বের করবো, ঠিক আছে। আর ওইটা নেবো না, এই পর্যন্ত আসবো না, আমি এখান থেকে এই পর্যন্ত নেবো, এই পর্যন্ত, বুঝতে পারছো সবাই? এটা এই পর্যন্ত আসবে, এই যেটা এরও চিহ্ন দিছি, এই থেকে এই পর্যন্ত, কি বলছি বুঝছো? আচ্ছা,
আচ্ছা তাহলে সবাই বুঝতে পারছো না? এবার দেখো প্রস্থ বরাবর, এটা আয়তন বের করার আগে লিখবা প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর বরাবর দেয়ালের বা প্রাচীরের, যেটা লেখো দেয়াল লিখলে হবে, প্রাচীর লিখলে হবে। প্রস্থ বরাবর প্রাচীরের দৈর্ঘ্য, এই যে প্রস্থ বরাবর প্রাচীরটা দৈর্ঘ্য কতটুকু? 90 মিটার ছিল না? 90 বিয়োগ পুরুত্ব কত? 0.25 গুণ 2, এত মিটার। বুঝতে পারছো? কারণ ওই যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য, পার বাদে পুকুরের প্রস্থ লিখি না, এই জন্য আমি ওই এই অংশটুকু বাদ দিলে আমার দৈর্ঘ্য বরাবর যেটা আসবে, এই থেকে এই পর্যন্ত আসা মানে কি, এই দিকটা পারের পুরুত্ব বাদ, এই দিকটা দেয়ালের পুরুত্বটা বাদ। উপর দিকটা পুরুত্ব বাদ দিতে হবে, নিচের দিকটাও পুরুত্ব বাদ দিতে হবে, দুই দিকটা বাদ। এই জন্য আমি এটা লিখলাম, ঠিক আছে? তাহলে এটা কত হয়? 90 মাইনাস 0.50, এত মিটার। তাহলে 89.5 এত মিটার। এটা হলো প্রস্থ বরাবর দেয়ালটার দৈর্ঘ্য। কি সবাই বুঝতে পারতেছো না? প্রস্থ বরাবর দেয়ালটার দৈর্ঘ্য বের করলাম। এবার আচ্ছা, এবার তুমি প্রস্থ বরাবর দুই দেয়ালের আয়তন, ওই যে দৈর্ঘ্য বরাবর যেমন প্রস্থ বরাবর দুই দেয়ালের আয়তন, সুতরাং প্রস্থ বরাবর দুই দেয়ালের আয়তন বা দুই প্রাচীরের আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে প্রস্থ বরাবর দেয়ালটা হলো 89.5 ইনটু পুরুত্ব কত ছিল? 0.25 ইনটু উচ্চতা তো 2, আর পরে 2 প্রাচীর, এই জন্য 2 দ্বারা গুণ, এত ঘন মিটার। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? প্রস্থ বরাবর দেয়ালটা কি? প্রস্থ বরাবর দেয়ালটা হলো এখান থেকে এই পর্যন্ত 89.5। আচ্ছা, পুরুত্ব তো বলে দিছে 0.25 মিটার, 0.25। উচ্চতা হলো 2 মিটার, আর দুইটা দেয়াল এই পাশে আর এই পাশে, এই জন্য 2 দ্বারা গুণ। কি সবাই বুঝতে পারতেছো? ক্লিয়ার? আচ্ছা, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, এবার গুণ করো। 89.5 গুণ 0.25 গুণ 2 গুণে 4 দ্বারা একবার গুণ দিয়ে দিলে হয়। এটা 89.5 ঘনমিটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো এই দৈর্ঘ্য বরাবর এই প্রাচীরটা, এই প্রাচীর এবং এই প্রাচীর, দুইটা প্রাচীরের আয়তন হলো এটা, আর এই দিকের এই পর্যন্ত প্রাচীর আর এই প্রাচীরের আয়তন হলো এটা। তাহলে টোটালি প্রাচীরের আয়তন কত হবে? এগুলো যোগ করে দাও। অর্থাৎ চতুর্দিকের প্রাচীরের আয়তন, শুধু প্রাচীরটার আয়তন, সুতরাং প্রাচীরের আয়তন শুধু, বা দৈর্ঘ্য প্রস্থ বাদ, শুধু প্রাচীরের আয়তন লেখো। সুতরাং প্রাচীরের আয়তন প্রাচীরের মোট আয়তন ইকুয়াল টু, এই যে কত? 89। আগেরটা কত পাইছিলাম? কত জানি ছিল? 120 না? 120 যোগ কত? 89.5 এত ঘনমিটার। ঠিক আছে না? এটা যোগ করো। আচ্ছা, যোগ 120 যোগ 120, তাহলে যোগ করলে 209.5, তাই না? তাহলে 209.5 এত ঘনমিটার। এটা হলো টোটাল মোট প্রাচীরের আয়তন। বুঝতে পারছো? তো প্রাচীরের আয়তন টোটালি আমরা পেয়ে গেলাম 209.5
5। তা আমাদের বের করতে বলছে কি, দেখো বের করতে বলছে এবার কয়টা ইট লাগবে। এখন দেখ ইটের আয়তন এবার বের কর। আবার ইটের আমি কি বলছি, প্রাচীর আয়তন বের করলাম, এবার ইটের আয়তন বের করে তোমরা ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে। ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তবে এটা কিন্তু মিটারে নিছি, ইটের গোলাও কিন্তু মিটারে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা মুছে দিলাম। এবার একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লেখো। নির্ণয় করতে এত সেন্টিমিটার দৈর্ঘ্য, এত সেন্টিমিটার প্রস্থ, নির্দিষ্ট কয়টি ইট লাগবে। ব্যাস মানে হলো উচ্চতা, বুঝছো। আচ্ছা দেখো আবার একটি ইটের দৈর্ঘ্য, ইটের দৈর্ঘ্য, একটা ইটের দৈর্ঘ্য কত আছে দেখো 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, ঠিক আছে, সমান 25/100 মিটার ইকুয়াল টু 0.25 মিটার। এটা লিখে দিতে পারো, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আচ্ছা একটি ইটের প্রস্থ, প্রস্থ হলো 12.5 সেন্টিমিটার, 12.5 ডিভাইড বাই 100 মিটার, 0.125। এখানে আর সাইড নোট লেখা দরকার নেই, একবার লিখলে হবে সাইড নোট। এবং ব্যাস মানে উচ্চতা আর কি, এখানে বুঝছো, ব্যাস বলতে পুরুত্ব বোঝায়। দৈর্ঘ্য প্রস্থ 8 সেন্টিমিটার, ব্যাস হলে কত 8 সেন্টিমিটার, 8/100 মিটার, 0.08 মিটার। তাহলে দেখো একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা পেয়ে গেছো। দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, তাহলে একটা ইটের আয়তন বের করো। সুতরাং একটি ইটের আয়তন, এটা গুণ এটা গুণ দিয়ে দাও। একটা ইটের আয়তন দেখো, একটি ইটের আয়তন .25 গুণ 0.125 গুণ 0.08। সুতরাং একটি ইটের আয়তন, আমি এদিকে লিখি দেখো। সুতরাং একটি ইটের আয়তন, একটি ইটের আয়তন ইকুয়াল টু এই যে 0.25 গুণ 0.125 গুণ 0.08, এত কি ঘনমিটার, ঘনমিটার। সবগুলা গুণ করে দাও, 0.0025, এত ঘনমিটার, ঠিক আছে। আচ্ছা তোমরা গুণ করবা এটা ক্যালকুলেটর দিয়ে, ঠিক আছে। আচ্ছা তাইলে কি লিখছে 5 এর হ্যাঁ লেখা একটু সামনে গেলে ভুল হয়ে যায়, এখন আবার লেখো, এখন ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট লেখছো কি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটা সাইড রুটটা 5 এ থাকতে দিতে আর এমনও দিতেছো, হ্যাঁ। আচ্ছা তাহলে এবার ভাগ করে দাও, করে ফেলছে আর কি একটু। তাহলে সুতরাং ইট লাগবে কয়টা, সুতরাং ইট লাগবে দেখো, ওই যে দেয়ালের আয়তন 209.5, এটাকে তুমি ভাগ করবা এই যে 0.0025, এত টি, ঠিক আছে। তাহলে কয়টা হয় 8300 মনে হয় নাকি, কয়টা জন লেখছে আমরা দেখছি, এটা চাই ভাগ করে দেখি।
আচ্ছা 209 কে ভাগ করো 209.5 209.5 ভাগ কত 0.0025 83800 83800 এতটা এটাই आंसर বুঝছো কঠিন না কিন্তু খুব সহজ তাই না জিদান লেখছো আজকে শেষ আচ্ছা তো কয়টা বাজে 10:26 হ্যাঁ তাহলে আজকে শেষ আজকের মতো বুঝছো তবে এইডব্লিউ কি থাকবে এইডব্লিউ কিন্তু এই যে এখানে তো আমরা 21 দুটো করলাম আর জ্যামিতি কিন্তু করবা হলো উদাহরণ 1 ঠিক আছে উদাহরণ 1 করবা আর হলো এই যে 3.16 নাম্বারটা বুঝছো আর এই সূত্রগুলো আমরা বললাম প্রিজম আর পিরামিড সূত্রগুলো একটু মুখস্থ করে রাখবা আমরা যখন অঙ্ক করব কাজে লাগবে ঠিক আছে তাহলে 3.2 এর 3.2 এর হলো 16 তারপর উদাহরণ 1 ঠিক আছে আর অনুষ্ঠিত আর হলো আমরা করলাম 21 22 ঠিক আছে আর সূত্র মুখস্থ ঠিক আছে এগুলো হলো এইডব্লিউ মাশাআল্লাহ ডিলিট করেন না ডিলিট করব করেন না আচ্ছা করেন না ডিলিট করে দিলে ভালো ছিল আচ্ছা ঠিক আছে দেখি ঠিক আছে তাহলে আজকে মতো থাকুক এখানে হ্যাঁ ওকে